আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এই অধ্যায়টি থেকে প্রথম ও দ্বিতীয় সেশনের 94 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি জীবের বৈশিষ্ট্যগুলোকে কিভাবে শনাক্ত করা যায়। এই ভিডিওতে আমি এর পরের অংশটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল, কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিভাবে? তোমরা ইতিমধ্যে জানো জীবের গঠনের একক হচ্ছে কোষ, কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে আর এই বৈশিষ্ট্য কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো জীবকোষের গঠন আরেকবার জ্বালাই করে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে কোনো জীবদেহের গঠনের একক হচ্ছে কোষ, অর্থাৎ একটির পর আরেকটি তারপর আরেকটি এভাবে অসংখ্য কোষ পরস্পরের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে থাকে। যেমনটা তোমাদের স্কুলের ভবনের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো একটির পর আরেকটি তারপর আরেকটি এভাবে অসংখ্য ইট পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমাদের স্কুলের ভবনটা গঠিত হয়। অর্থাৎ তোমাদের স্কুলের ভবনের গঠনের একক হচ্ছে ইট, যেমনটা আমাদের শরীরের গঠনের একক হচ্ছে কোষ। এখানে তোমাদেরকে আরও বলা হয়েছে জীবের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে নির্ধারিত হয়, এই বৈশিষ্ট্যগুলো কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়। তারপর আরও বলা হয়েছে কোষের কোন অংশ এই বৈশিষ্ট্যগুলোর জন্য মূল ভূমিকা পালন করে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে জীবকোষের গঠন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে হবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ। কোষের মূল অঙ্গাণু কী কী তা কি মনে আছে? মনে থাকলে নিচে সেগুলোর নাম লিখে রাখো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা সপ্তম শ্রেণীতে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ। বহুকোষী উদ্ভিদ এবং প্রাণী কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো নিচের খালি জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ফাঁকা জায়গাটিতে এই অঙ্গাণুগুলোর নামগুলো লিখতে পারো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলা হয়েছিল কোষের মূল অঙ্গাণুগুলো কী কী এবং সেগুলোর নাম নিচে লিখে রাখো। তাহলে কোষের মূল অঙ্গাণুগুলো হচ্ছে কোষপ্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, প্লাস্টিড, গলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা, সেন্ট্রোজোম, লাইসোজোম, রাইবোজোম, কোষগহ্বর। তারপর তোমাদেরকে বলা হয়েছে এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে। অনেকে হয়তো জানো জীবের সকল বৈশিষ্ট্য তার ডিএনএতে জমা থাকে, আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে বলে জিন। কোষের ভিতরে নিউক্লিয়াসে এই ডিএনএ কিভাবে থাকে তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায়ে ছবিতে দেখানো আছে। ছবিটা দেখে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখো, নিচের ফাঁকা জায়গায় ছবিটা আঁকো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কোনো জীবের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়, এর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কোষের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো কিছু নির্দিষ্ট অংশ রয়েছে যাকে আমরা বলি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে জিন বলে। অর্থাৎ জীবের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে সকল বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় এগুলোর জন্য দায়ী মূলত কোষের ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ রয়েছে এবং ডিএনএর মধ্যে যে জিন রয়েছে তা।
তো এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং নিচের ফাঁকা জায়গায় ছবিটা আঁকো। তাহলে তোমরা ক্রোমোজোমের যে চিত্রটি রয়েছে তা নিচের ফাঁকা জায়গায় লিখবে। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 41 পৃষ্ঠায় কোষ বিভাজন অধ্যায় থেকে ছবিটি দেখে নিয়ে এইখানে এই ফাঁকা জায়গাটিতে এঁকে নেবে। তাহলে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এইখানে এই ফাঁকা জায়গাটিতে কিভাবে এই ছবিটি অঙ্কন করতে পারো। তোমাদের অনুশীলন বইয়ের 94 পৃষ্ঠায় যে নির্দেশনা ছিল সেখানে বলা হয়েছিল জীবদেহের বংশগত বৈশিষ্ট্যসমূহ নির্ধারণের জন্য কোষের যে অঙ্গাণুটি দায়ী তার চিত্রটি নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে। তাহলে তোমরা এই ফাঁকা জায়গাটিতে প্রথমে একটি কোষের চিত্র অঙ্কন করে নেবে এবং কোষের মাঝখানে যে অঙ্গাণুটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ক্রোমোজোম এবং এই ক্রোমোজোমগুলোকে যদি তোমরা জুম করে দেখো তাহলে এখানে ক্রোমোজোমের মাঝখানের যে অংশটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশটিকে বলা হয় ক্রোমাটিড এবং যে কোনো একটি ক্রোমাটিডকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে এখানে পাবে ক্রোমাটিন, হিস্টোন, ডিএনএ এবং ডিএনএর মধ্যে পাবে নিউক্লিওটাইড। তাহলে তোমরা অনুরূপভাবে তোমাদের বইয়ের ফাঁকা জায়গাটিতে এই চিত্রটি অঙ্কন করে নেবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে নিউক্লিয়াস, ক্রোমোজোম ও তার ভিতরে ডিএনএ কিভাবে সাজানো থাকে তা কি বুঝতে পারছো? অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও বংশগতি, কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন অংশটা পড়ে নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও বংশগতি, কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন এই অংশটি পড়ে নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 40 থেকে 41 পৃষ্ঠায় কোষ বিভাজন ও বংশগতি, কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন এই অংশটি পড়ে নিবে। তাহলে তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।